ঈদের দীর্ঘ ছুটির পর কাল থেকে ব্যস্ততা শুরু। শেষ মুহূর্তে লঞ্চ, বাস, ট্রেনে ঢাকা ফিরছেন কর্মজীবীরা। যাত্রা শেষে সবার কণ্ঠে স্বস্তি। যাতায়াতের দিক দিয়ে অনেক ভালো, আসার সময় অনেক রিল্যাক্সে চলে আসছি। রাস্তার এখন সার্বিক পরিস্থিতি সব ভালোর ভিতরে আছে, কোনো ধরনেরই নাই। আবারও সক্রিয় আন্ডারওয়ার্ল্ড, এলাকার আধিপত্য নিতে পুরানো সন্ত্রাসীদের সাথে মরিয়া নতুনরা। হামলা, গোলাগুলিতে উদ্বিগ্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা। শুক্রবার বিমান হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত। জিম্মি প্রাণহানির জন্য আবারও নেতানিয়াহুকে দায়ী করল হামাস। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে বাস আর ট্রেনে রাজধানী ফিরছে নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। প্রায় সবগুলো ট্রেনই সঠিক সময়ে পৌঁছেছে গন্তব্যস্থলে। স্বস্তির কথা জানিয়েছে বেশিরভাগ যাত্রী। কর্মক্ষেত্রে ফেরার পাশাপাশি যারা ঈদের সময় ছুটি পায়নি তারা যাচ্ছেন অন্যান্য জেলায়। সব মিলিয়ে কমলাপুরে যাত্রীদের বেশ চাপ। ভোরেই ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রী নিয়ে ফিরেছে দূরপাল্লার বাস। সিটের মধ্যে ঠিকমতো যাওয়া যায় না, এমন ডিসিপ্লিন না আছে। রেলওয়ে পুলিশ না আছে, পরিচালক কেউ উঠেন একবারও। দাঁড়ার জায়গা নেই। আমি তো সিট পাচ্ছি ঠিক আছে, কিন্তু সিটে দাঁড়িয়ে থাকে এত পরিমাণ লোক আমি কখনো দেখিনি। রংপুর এক্সপ্রেসে ট্রেনটা ছাড়ার কথা ছিল ৯টা ১০-এ, কিন্তু এখন অলরেডি ৯টা ৫০ বাজে, এখন পর্যন্ত প্ল্যাটফর্মই দেনে। এই বছর আমরা কোনো ঝুঁকি ঝামেলা এখনো পাইনি, আমরা ভালো, সব মিলিয়ে ভালো আছে। ভোরেই ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রী নিয়ে ফিরেছে দূরপাল্লার বাসগুলো। যাত্রীরা বলেন, এবার ঈদে বাড়ি যাওয়া ও ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সেনা টহলের কারণে যানজট হয়নি। এছাড়া টার্মিনালগুলোই ছিল বাড়তি পাহারা, তাই নিরাপদে ঢাকায় ফিরেছেন মানুষজন। পরিবহন শ্রমিকরাও বলছেন, এবার ব্যবস্থাপনা ভালো ছিল। ঈদ মৌসুমে কোনো রাস্তায় যানজট নাই। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী থাকাতে যানজট কম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের যাত্রা দেখছি প্রতিটা ঈদেই, কিন্তু এবার ঈদের যাত্রা একটু ব্যতিক্রম। ছুটি হয়েছে দীর্ঘমেয়াদী, আর বিশেষ করে সেনাবাহিনী টহল থাকাতে রাস্তাতে যানজট বলতে গেলে মোটেও নাই। না, রাস্তার এখন সার্বিক পরিস্থিতি সব ভালোর ভিতরে আছে, কোনো ধরনেরই নাই। কিছু জায়গায় ভাড়া একটু বাড়তি নিতেছে, আর অধিকাংশ জায়গায় কম। যেতেও খুব একটা সমস্যা হয়নি, আসতেও সমস্যা হয়নি। আসছি প্রায় ৩ ঘন্টার মধ্যে চলে আসছি। ঢাকায় ফেরার খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা। প্রথমে যাচ্ছে সহকর্মী শাকিল হাসানের কাছে, তিনি আছেন মিরপুরে। শাকিল, এখন টার্মিনালে দূরপাল্লার বাসের আনাগোনা কেমন দেখছেন? সকাল থেকে কি পরিমাণ মানুষ ফিরেছেন ঢাকায় জানাবেন। শহরে ঢোকার পরিমাণ একেবারেই কমে গেছে, কারণ এখন প্রায় সকাল 11টা। রাজধানীতে আসলে বাস ঢোকা শুরু হয় 2:30-3টা থেকে, কারণ মধ্যবর্তী দূরত্বের, অর্থাৎ আমি যে এলাকায় আছি মিরপুর, বা সকালে আরও ছিলাম গাবতলীতে, এই এলাকায় গাড়ি আসলে বেশিরভাগ উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের গাড়িগুলো। তো যে সমস্ত এলাকার দূরত্ব 150 বা 200 কিলোমিটার, সেই এলাকার গাড়িগুলো কিন্তু প্রায় 2:30-3টা নাগাদ শহরে প্রবেশ করে, এবং অনেক দূরবর্তী চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট বা চুয়াডাঙ্গা, ঝিনাইদহের গাড়িগুলো ভোর 5টা থেকে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত তারা শহরে এসে পৌঁছায়, এবং নাগরিকরা এখান থেকে স্থানীয় যানবাহন, রিক্সা, ভ্যান বা কেউ সিএনজি, কেউ অটো অথবা কেউ বাসে তাদের বাসায় ফেরেন। তো যেহেতু এখন 11টা বেজে গেছে, তো রাতে যারা রওনা দিয়েছিলেন তারা ইতিমধ্যে প্রায় সবগুলো বাস শহরে প্রবেশ করে ফেলেছে। আর যারা আসবেন তারা দুপুরে রওনা দিয়েছেন দূরবর্তী স্থান থেকে, তারা বিকেলের পর বা সন্ধ্যায় অথবা রাতে ঢাকা ফিরবেন। তবে আগামীকাল থেকে যেহেতু আবার সবার অফিস শুরু, সেহেতু আগামীকাল ভোরে একটি বড় সংখ্যায় মানুষ
রাজধানীতে প্রবেশ করবেন, কারণ যারা শহরে ঢুকেই তারা কর্মস্থলে যাওয়ার পরিকল্পনা করেছেন এমন মানুষরাই আগামীকাল ভোরের দিকে বা সকালের দিকে আসবেন। ছোঁয়া। জি শাকিল, সড়কের অবস্থা দেখাচ্ছিলেন। এবার আমার আরেক সহকর্মীর কাছে যেতে চাই, আশিক মাহমুদের কাছে। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। আশিক, সকাল থেকে সময়সূচি অনুযায়ী কি ট্রেন চলাচল করছে? গতকাল অনলাইন ডাউন ছিল, সার্ভার জটিলতায় পড়েছেন অনেকে। আজ কি তেমন কোনো সমস্যা দেখেছেন কিনা জানাবেন। ছোঁয়া, অন্যান্য দিনের তুলনায় আজকের চিত্রটা একটু ভিন্ন। যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই, কোনো ধরনের জটিলতা ছাড়াই কিন্তু যাত্রীরা যেমন ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছে, আর ঢাকার অনেকেই আবার ফিরে আসছেন। যাদের ছুটি শেষ হয়ে গেছে তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উদযাপন শেষে তারা কিন্তু ঢাকায় ফিরে আসছেন। এবং সকাল থেকে আমরা এই কমলাপুরে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় দেখেছি। ট্রেনগুলো একদম পরিপূর্ণ ট্রেনে, পুরো ট্রেন ভরে ভরে মানুষ কিন্তু ঢাকায় এসেছে, কারণ আগামীকাল থেকেই অফিস শুরু হবে অনেকের। সে কারণে যারা ঈদের আগে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল তারা সেই মানুষগুলোই আবার এই ট্রেনে করেই এই ঢাকায় ফিরে আসছেন। এবং ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ ঢাকা ছেড়েও যাচ্ছেন। তবে এই মুহূর্তে কমলাপুরের চিত্র যদি বলি, সকালের যে ট্রেনগুলো আসার কথা ছিল সবগুলো ট্রেনই প্রায় যথাসময়ে ঢাকায় পৌঁছেছে এবং ঢাকা থেকে ছেড়েও গেছে। এই মুহূর্তে ঢাকায় আসার মতো আর তেমন কোনো ট্রেন নেই আন্তনগর, সে কারণে যাত্রীদের চাপ একটু কমে গেছে এই মুহূর্তে। তবে ধারণা করা হচ্ছে যে দুপুরের পরে আবার যখন ট্রেনগুলো আসা শুরু হবে তখন হয়তো যাত্রীদের চাপ আবার বাড়বে। সব মিলিয়ে একটু বলতে চাই যে মানুষ আসলে এই বছরের ব্যবস্থাপনায়, ট্রেনের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা ভালো ছিল এবং যাওয়ার সময় যেমন মানুষকে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি, কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়নি, এবং আসার সময়ও যাত্রীরা আমাদেরকে বলেছেন যে সার্বিক ব্যবস্থাপনা অনেক ভালো আছে এবং ট্রেনগুলো সঠিক সময়েই ঢাকায় ফিরেছে। এবং অন্যান্য যে ব্যবস্থাপনা, অর্থাৎ ছাদে যাত্রী নেওয়া, অতিরিক্ত যাত্রীর চাপ, সেই সবকিছু উপেক্ষা করে এই বছর অত্যন্ত স্বস্তির ঈদ যাত্রা হয়েছে এবং স্বস্তিতে তারা ঈদের আনন্দ পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করতে পেরেছে, সেই কথা কিন্তু আমাদেরকে সবাই বলছেন। এবং অনেকেই বলছেন যে গ্রামে বেশ লম্বা ছুটি কাটিয়ে তারা পরিবার পরিজনকে রেখে যারা ঢাকায় আসছেন, বাচ্চারা ঢাকায় আসতে চাইছেন, অনেকে ঢাকায় কান্নাকাটি করছে, তাদের পরিজনকে তারা রেখে এসেছেন। কেউ দাদা দাদি, নানা নানি, তাদেরকে রেখে অনেকেই চোখের জল ফেলতে ফেলতে ঢাকায় এসেছে। তারপরে কর্মব্যস্ত কাজের প্রয়োজনে তা মানুষকে আসলে ঢাকায় আসতে হয়, সে কারণেই সবাই যার যার গন্তব্যে আবারও সেই আগের কর্মচঞ্চল ঢাকায় কিন্তু ফিরে আসছে। জি আশিক, ট্রেনের সার্বিক ব্যবস্থাপনাও যে ভালো ছিল সেটি জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এদের ছুটি শেষে নৌপথে আজ লাখো মানুষ ফিরছে রাজধানীর ঢাকায়। ভোর 4টা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চল সহ বিভিন্ন রুটের লঞ্চগুলো। প্রতিটি লঞ্চ ছিল যাত্রী বোঝাই। যাত্রীরা বলছেন লম্বা ছুটি থাকায় এবার ঈদ যাত্রা ছিল নির্বিঘ্ন, ছিল না ভাড়া নিয়েও অভিযোগ। খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে, কিন্তু বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীতে ঢুকতে। বিপুল যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখায় সদরঘাট এলাকায় দেখা দেয় তীব্র বিশৃঙ্খলা। উপায় না দেখে লাগেজ ব্যাগ নিয়েই হাঁটতে থাকেন অনেকে। আগে অতিরিক্ত ভাড়া নিত, ডেকে মনে করেন 500-700 করে ভাড়া নিতে, সিন্ডিকেট ছিল, এবার সিন্ডিকেট নেই। আমরা সুন্দর মতন বাসায় পৌঁছাইতে পারছি খুবই আনন্দের সহিত। ঘুমে লঞ্চে আরামে করে আইছি, হচ্ছে যে এখানে কোনো সিন্ডিকেট হয় না। এবার যাত্রা ভালো ছিল, শৃঙ্খলাটা ভালো ছিল। আবারও উত্তপ্ত দেশের আন্ডারওয়ার্ল্ড। পুরানো সন্ত্রাসীদের সাথে নতুনরাও এলাকার আধিপত্য নিতে মরিয়া। এরই মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে 2 ব্যবসায়ীর অফিসে গুলি ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা, যার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মার্চ সন্ধ্যা 7:21। মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এক মোটরসাইকেলে আসে 3 জন। এদের মধ্যে মুখোশ পরা 2 জন প্রবেশ করে বাড়ির ভেতরে। নিচতলায় ব্যবসায়ীর অফিসে ঢুকে ক্যাপ্টেনের নামে 1 কোটি টাকা দাবি করে। পরে 2 রাউন্ড গুলি করে চলে যায় সন্ত্রাসীরা। এ সময় অন্যজন মোবাইল দিয়ে তা ভিডিও করে। এ সময় আতঙ্কে ছুটোছুটি করতে থাকে আশপাশের মানুষ। আমার বললো মনির ভাই কই, আমি কই তো নাই বাইরে,
এই কথা কয়েই শুট করে দিচ্ছে অবশ্য। পরে আমরা ক্যাপ্টেনের লোক 5 মিনিটের মধ্যে মনির খবর দিতে আমি তো পুরো আতঙ্ক হয়ে গেছিলাম, পুরো অজ্ঞান। এরপরে আর কি হয়েছে আমার মাথায় সেন্সটা ছিল না। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দুবাইয়ের নাম্বার থেকে ফোন করলো, ফোন করে তো বললো যে মনির ভাই বলছেন? আমি জি, আমি ইমন ভাইয়ের ছোট ভাই বলতেছি, তো ইমন ভাই আপনাকে সালাম দিছে, আপনি আমাদের জন্য ঈদ বকশিস 50 লক্ষ টাকা। ইমন ভাইকে তাকে বলেন ফোন দিতে, তো সে বলে যে আপনি বেশি বুঝেন। এই হামলার ঘটনায় জাবেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জানা গেছে এই জাবেদ জসিমের বিশ্বস্ত লোক। মনির সাহেবের ওখানে যে একটা রাউন্ড গুলি করা হয়েছিল সেই ঘটনায় কিন্তু আমাদের মামলা হয়েছে এবং আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মোটরসাইকেল উদ্ধার, যে মোটরসাইকেল নিয়ে তারা এসেছিল সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা সেই ঘটনাটি ডিটেক্ট করেছি। এই গোলাগুলির ঘটনার ঠিক 3 দিন পর 27 মার্চ মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের আরেক ব্যবসায়ীর অফিসে হামলা করে সন্ত্রাসীরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভর দুপুরে মাস্ক পরা 8 যুবক মানিকগঞ্জ বিল্ডার্সের অফিসের সামনে যায়। কিছুক্ষণ পর অফিসের শাটারে হামলা করে সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে এর 2 দিন পর 29 মার্চ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়েও হুমকি দিয়ে আসে সন্ত্রাসীরা। 5টার সময় একটা ফোন আসে, মুঠোফোনে। ফোনে বলতেছে, ওই ছেলেটার নাম বলতেছে রবিন। আমি কি বলেন? সকালবেলা কি কোনো লোক গেছিল? আমি গেছিল। তাহলে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলেন না কেন? আমি বললাম কোন বড় ভাই? বললো জসিম ভাই। আমি যখন নাকি জিজ্ঞেস করলাম যে আমি আসলে জসিম ভাইয়ের তো চিনি না। জসিম ভাই চিনেন না? লাল্লু ভাই আর বাদল ভাইয়ের বড় ভাই হলো জসিম ভাই। এর ভিতরে সে খেপে গেছে এবং অনেক কথাবার্তা আমার গালিগালাজ পাচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই হামলায় জড়িত একজনকে শনাক্ত করেছে যমুনা টেলিভিশন। এদের মধ্যে এই যুবকের নাম মারুফ, যিনি যুব মহিলা লীগের মোহাম্মদপুর থানার সভাপতি কলির ছোট ভাই। মারুফও জসিমের ঘনিষ্ঠজন। তাদের যে মূল হোতা, সেই মূল হোতা পর্যন্ত আমরা হয়তো পৌঁছে যাব অচিরেই। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনারা দেখে থাকবেন যে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের কিন্তু আমরা যে কোনো ভাবেই আমাদের কিন্তু আইনের আওতায় তাদের নিয়ে আসছি। দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তারের দাবি সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে শুরু হয়েছে 2 দিন ব্যাপী অষ্টমীর নানসন উৎসব। এতে ঢল নেমেছে পুণ্যার্থীদের। শুক্রবার রাত 2:07 শুরু হয়েছে স্নানের লগ্ন। ব্রহ্মপুত্র পাড়ে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন স্থানের সনাতন ধর্মাবলম্বীরা। অংশ নিয়েছেন ভারত, নেপাল সহ কয়েকটি দেশের পুণ্যার্থীরাও। নদের অন্তত 20টি পয়েন্টে স্নান উৎসবে মেতেছেন তারা। পাপ মোচনের আশায় চলছে পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতা। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, কাজ করছে মেডিকেল টিম। শনিবার রাত 12:51 শেষ হবে এবারের আয়োজন। আমাদের পূর্বপুরুষরা বলছে স্নান করলে তাদের পাপ মোচন হয়, তার জন্য আমরা সবাই এখানে আসছি। মা বাবার নামে একটা বুঝি দিতে আইছি, মা বাবার শান্তি, আত্মা শান্তি পাও। আমরা যে পাপ করেছি এটা যাতে পুণ্যের জন্য আমরা আসি, যে আমাদের ক্ষমা করুক ভগবান। দাউদকান্দিতে আসছি সৌন্দর্যভাবে। এবার পুণ্য তীর্থস্থান অষ্টমী স্থান হয়েছে। শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার। আমরা দেখব সেই চিত্রটি। গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার বিমান হামলায় মৃত্যু হয়েছে আরও 38 ফিলিস্তিনের। বিস্ফোরণের ধাক্কায় শিশুসহ মানুষের আকাশে উঠে যাওয়ার রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায়, যা ভাইরাল নেট দুনিয়ায়। উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের বোমা বর্ষণ থেকে রেহাই পাচ্ছে না কোনো এলাকা। টার্গেট করা হয় আশ্রয়ের শিবিরগুলো। গাজা সিটির একটি স্কুলে বোমার আঘাতে প্রাণ গেছে অনেকের। আহতদের ভিড়ে হাসপাতালগুলোয় নেই তিল ধারণের ঠাঁই। গাজা 1.5 বছরের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 50,600, আহত 1.25 লাখের বেশি।
অবরুদ্ধে গাজা চলমান তাণ্ডব এবং ইসরায়েলি জিম্মিদের প্রাণহানির জন্য আবারও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, গাজার বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি তাণ্ডব। হামাসের মূলোৎপাটনের অজুহাতে অভিযান চালানো হলেও ক্ষতিগ্রস্ত সাধারণ গাজাবাসী, পাশাপাশি ঝুঁকির মুখে ইসরায়েলি জিম্মিদের জীবনও। হামাসের দাবি, চলমান অভিযানে বন্দীদের মৃত্যু হলে নেতানিয়াহু দায়ী থাকবে।